আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ মাহমুদ, সহকারী শিক্ষক, কুমিল্লা মডার্ন হাই স্কুল। কুমিল্লা মডার্ন হাই স্কুলের অনলাইন ক্লাসে এই অনলাইন ক্লাস নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য সুযোগ্য প্রধান শিক্ষক AKM আক্তার হোসেন স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমি আজকে দশম শ্রেণীর রসায়ন অষ্টম অধ্যায় রসায়ন ও শক্তির গ্যালভানিক কোষ নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারের এর আগে আমার 3টা লেকচার তোমরা ইউটিউবে দেখেছো, আশা করি সেগুলো ভালো করে আয়ত্ত করতে পেরেছো। এরপরে কোনো প্রবলেম থাকলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবে, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে গ্যালভানিক কোষ নিয়ে আলোচনা করব। গ্যালভানিক কোষ অনেক গুরুত্বপূর্ণ একটি টপিকস, এটা অবশ্যই পরীক্ষাতে আসে। দেখো, এরপরে তড়িৎদ্বার, ড্রাইসেলের গঠন ও ক্রিয়া কৌশল, নিউক্লিয়ার বিক্রিয়া, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে ক্লাসটা আলোচনা করব। আশা করি তোমরা আমার সাথে থাকবে, ক্লাসটা খুব উপভোগ করবে। গ্যালভানিক কোষ কাকে বলে? যে যন্ত্রের সাহায্যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয়, যে যন্ত্রের সাহায্যে রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে পরিণত করা হয়, ওই যন্ত্রকে বলা হয় গ্যালভানিক কোষ। গ্যালভানিক কোষের কয়েকটা নাম আছে, গ্যালভানিক কোষের নামগুলো দেখো। গ্যালভানিক কোষকে বলা হয় ড্যানিয়েল সেল বা ড্যানিয়েল কোষ বা ভোল্টাইক কোষ। ড্যানিয়েল সেল, বিজ্ঞানী ড্যানিয়েল জন ফ্রেডরিক ড্যানিয়েল 1836 সালে এই কোষটা আবিষ্কার করেন বলে তার নাম অনুসারে এটাকে রাখা হয় ড্যানিয়েল সেল। জন ফ্রেডরিক ড্যানিয়েল। গ্যালভানিক কোষকে ড্যানিয়েল কোষ, ভোল্টাইক কোষও বলা হয়। জন ফ্রেডরিক ড্যানিয়েল 1836 সালে এই কোষটা আবিষ্কার করেন বলে এই বিজ্ঞানীর নাম অনুসারে এটাকে ড্যানিয়েল কোষও বলা হয়। গ্যালভানিক কোষ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আসো আমরা গ্যালভানিক কোষটা কিভাবে তৈরি করব এটা চলে যাই। আমরা তড়িৎ রাসায়নিক কোষ এক প্রকোষ্ঠ বিশিষ্ট পাত্রে করতে পেরেছি, আর গ্যালভানিক কোষটা আমরা 2 প্রকোষ্ঠ বিশিষ্ট পাত্রে করতে হবে। ঠিক আছে, 2 প্রকোষ্ঠ বিশিষ্ট হয়ে থাকে, এই জন্য গ্যালভানিক কোষটা 2 প্রকোষ্ঠ বিশিষ্ট হয়। তড়িৎ রাসায়নিক কোষ 1 প্রকোষ্ঠ বিশিষ্ট হয়ে থাকে। এখন গ্যালভানিক কোষকে 2 প্রকোষ্ঠ মানে 2টা পাত্র লাগবে। গ্যালভানিক কোষ তৈরি করার জন্য আমরা 2টা পাত্র নিব। যেই পাত্রে আমরা যেই তড়িৎ বিশ্লেষণ নিব, ওই তড়িৎ বিশ্লেষণের দণ্ডই ব্যবহার করতে হবে। ঠিক আছে, মনে করো আমরা যদি একটু মনোযোগ দাও, হোয়াইট বোর্ডে তাকাও। আমরা যদি একটা পাত্রের মধ্যে জিঙ্ক সালফেটের দ্রবণ নেই, কিসের দ্রবণ? জিঙ্ক সালফেট দ্রবণ। তাহলে এই পাত্রের মধ্যে আমরা জিঙ্কের দণ্ড ব্যবহার করতে হবে। কেমন? এরপরে মনে করো আমরা আরেকটা পাত্র নিলাম, ওই পাত্রটার মধ্যে আমরা কি নিলাম? কপার সালফেটের দ্রবণ নিলাম। কিসের দ্রবণ? কপার সালফেট দ্রবণ। ওই পাত্রটার মধ্যে আমরা কপার সালফেটের দ্রবণ নিলাম। তাহলে আমরা এখানে কি ব্যবহার করতে হবে? এখানে আমরা কপারের দণ্ড ব্যবহার করব। কিসের দণ্ড? কপার দণ্ড। ঠিক আছে, কপার দণ্ড ব্যবহার করব। এখানে আমরা জিঙ্কের দণ্ড ব্যবহার করব। আমরা 2টা পাত্র নিব, 2 পাত্রের মধ্যে এক পাত্রের মধ্যে আমরা জিঙ্ক সালফেট দ্রবণ নিব, জিঙ্কের দণ্ড প্রবেশ করাবো। ঠিক আছে, আবার আরেকটা পাত্র নিব, ওই পাত্রের মধ্যে কপার সালফেটের দ্রবণ নিব এবং ওইটার মধ্যে জিঙ্কের দণ্ড প্রবেশ করাবো। এখন দেখো, জিঙ্ক সালফেট দ্রবণে চলে এসে কিসে পরিণত হবে? জিঙ্ক 2+ এবং সালফেট 2- উৎপন্ন করবে। সালফেট 2- উৎপন্ন করছে। এখানে কপার সালফেট কি করবে? এটা দ্রবণে এসে কপার 2+ এবং সালফেট 2- উৎপন্ন করবে।
ঠিক আছে, তাহলে জিঙ্ক সালফেট ভেঙে জিঙ্ক প্লাস জিঙ্ক 2 প্লাস সালফেট 2 মাইনাস ক্যাটায়ন আয়ন উৎপন্ন করলো। কপার সালফেট ভেঙে কপার এবং সালফেট আয়ন উৎপন্ন করলো। এখন দেখো আমরা যদি একটা তামার তার দিয়ে দুটো দণ্ডকে সংযোগ দিয়ে দেই, তাহলে এই যে জিঙ্ক সালফেট এই জিঙ্ক দণ্ডে যে জিঙ্ক পরমাণুগুলো আছে, এই জিঙ্ক পরমাণুগুলো ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2 প্লাস আয়ন রূপে এই সলিউশনে চলে আসবে। জিঙ্ক দণ্ড থেকে জিঙ্ক পরমাণুগুলো ইলেকট্রন ছেড়ে দিয়ে, ঠিক আছে, এই দণ্ডের মধ্যে ইলেকট্রন ছেড়ে দিয়ে সে কী করবে, জিঙ্ক 2 প্লাস আয়ন সলিউশনে চলে আসবে। ঠিক আছে, আর এই জিঙ্কের ছেড়ে দেওয়া ইলেকট্রন ফ্লোটা এখান দিয়ে এসে এই দণ্ডের মধ্যে অবস্থান করবে। ঠিক আছে, এই দণ্ডের মধ্যে অবস্থান করার কারণে এখানে কপার 2 প্লাস আয়ন কি করবে, এই দণ্ডের কাছে যাবে। দণ্ডের কাছ থেকে সে 2টা ইলেকট্রন গ্রহণ করবে। কপার 2 প্লাস এই দণ্ড থেকে ইলেকট্রন গ্রহণ করে কি করবে, কপার পরমাণু হয়ে এই দণ্ডের গায়ে লেগে যাবে। তাহলে এখানে দেখো, এখানে কপার 2 প্লাস এবং সালফেট 2 মাইনাস, এখানে জিঙ্ক 2 প্লাস সালফেট 2 মাইনাস। এখন এই জিঙ্ক ইলেকট্রন ছেড়ে দেওয়ার কারণে যখন এই দণ্ড হতে তার দিয়ে ইলেকট্রনটা অন্য তড়িৎদ্বারে অন্য ক্যাথোড প্রান্তে চলে যাচ্ছে, সেটা হচ্ছে কি তোমার এখানে ইলেকট্রনের প্রবাহের কারণে এখানে বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি হবে। বিদ্যুৎ প্রবাহটা কীভাবে সৃষ্টি হলো আমরা বুঝবো কীভাবে। বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি হচ্ছে, আমরা এখানে একটি বাল্ব সংযোগ করে দেব। ঠিক আছে, যখন এখানে রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হবে, ওই সময় এখানে কি হবে, তোমার বাল্বটা জ্বলে উঠবে। তাহলে আমরা জিঙ্ক দণ্ডকে বললাম অ্যানোড, ঠিক আছে, এটা অ্যানোড, আর এটা হচ্ছে ক্যাথোড। কপার দণ্ড হচ্ছে ক্যাথোড। এখন দেখো এখানে গভীর মনোযোগ দিতে হবে। এখানে যেহেতু জিঙ্ক দণ্ড থেকে জিঙ্ক 2 প্লাস আয়নগুলো সলিউশনে চলে আসতেছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই জিঙ্ক পাত্রের মধ্যে, এই পাত্রটার মধ্যে ধনাত্মক চার্জের পরিমাণ বেড়ে যাচ্ছে। আবার দেখো এই সলিউশন থেকে যখন কপার 2 প্লাস আয়নগুলো এই দণ্ডের কাছে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে কপার পরমাণুতে পরিণত হচ্ছে, এই সলিউশনের মধ্যে তোমার কি হচ্ছে, তাহলে এখানে পজিটিভ চার্জগুলো চলে যাচ্ছে, তাহলে এখানে নেগেটিভ চার্জগুলো বেড়ে যাচ্ছে। নেগেটিভ চার্জ এখানে বেড়ে যাচ্ছে, তাহলে এখানে নেগেটিভ চার্জের আধিক্য দেখা দেবে। নেগেটিভ চার্জগুলো এখানে বেড়ে যাচ্ছে। আর এখানে কি হচ্ছে, এই জিঙ্ক 2 প্লাস আয়ন দণ্ড থেকে সলিউশনে আসার কারণে এখানে জিঙ্ক 2 প্লাস মানে ধনাত্মক চার্জের পরিমাণ বেড়ে যাচ্ছে। এখানে ধনাত্মক চার্জের পরিমাণ বেড়ে যাচ্ছে, এখানে নেগেটিভ চার্জের পরিমাণ বেড়ে যাচ্ছে। কিন্তু দুই পাত্রের মধ্যে যদি আয়নের ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন সমান পরিমাণে না থাকে, তাহলে এখানে রাসায়নিক বিক্রিয়া ঘটবে না, ফলে বিদ্যুৎ উৎপন্ন হবে না, অটোমেটিক লাইটটা বন্ধ হয়ে যাবে। এখন আমরা দেখতে পারতেছি এই পাত্রের মধ্যে জিঙ্ক পাত্র, এই পাত্রের মধ্যে দেখতে পাচ্ছি যে ধনাত্মক চার্জের পরিমাণ বেড়ে যাচ্ছে, এই পাত্রের মধ্যে ঋণাত্মক চার্জের পরিমাণ বেড়ে যাচ্ছে। তাহলে এইভাবে বেড়ে গেলে আমাদের বিক্রিয়াটা একসময় বন্ধ হয়ে যাবে। এই দুই পাত্রের পজিটিভ এবং নেগেটিভ চার্জের সমতা বিধান করার জন্য আমরা একটা ইউ আকৃতির নল এখানে ব্যবহার করতে হবে। এখানে কিসের নল ব্যবহার করতে হবে, ইউ আকৃতির একটা নল ব্যবহার করব। ঠিক আছে, এটার মধ্যে একটা রাসায়নিক পদার্থ থাকবে, এটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড। পটাশিয়াম ক্লোরাইড, এখানে পটাশিয়াম ক্লোরাইড ভেঙে K প্লাস Cl মাইনাস হবে, এবং এটা এই ইউ আকৃতির নলটাকে বলা হয় সল্ট ব্রিজ বা লবণ সেতু। কি বলা হয়, সল্ট ব্রিজ। লবণ সেতুর কারণে এখানে যেহেতু পজিটিভ চার্জ বেড়ে যাচ্ছে, এই পজিটিভ চার্জকে প্রশমিত করার জন্য লবণ সেতুর ক্লোরাইড আয়ন এর নেগেটিভ আয়নগুলা সব এই পাত্রে মানে অ্যানোড পাত্রে চলে আসবে। ঠিক আছে, এখানে এসে অতিরিক্ত পজিটিভ চার্জকে প্রশমিত করে ফেলবে। তাহলে Cl মাইনাস ক্লোরাইড আয়নগুলা অ্যানোড পাত্রে আসতেছে। তারপরে দেখো এখানে যেহেতু নেগেটিভ চার্জের পরিমাণ বেশি, এখানে এই নেগেটিভ চার্জকে প্রশমিত করার জন্য
কে প্লাস আয়নগুলা, পটাশিয়াম প্লাস ধনাত্মক আয়নগুলো এই পাত্রে এসে নেগেটিভ চার্জকে প্রশমিত করে ফেলবে। তাহলে কি হচ্ছে এখানে দেখো, তাহলে এটা আসতেছে এইখানে, ঠিক আছে। তাহলে পজিটিভ চার্জ পটাশিয়াম আয়নগুলো এই পাত্রে আসবে, আর ক্লোরাইড আয়নগুলো এই পাত্রে আসবে। দুই পাত্রে গিয়ে এই তোমার চার্জের সমতা বিধান করার চেষ্টা করবে। তাহলে আসো অ্যানোড রিঅ্যাকশন কি হয়। অ্যানোড জারণ অর্ধ বিক্রিয়া, অ্যানোড জারণ অর্ধ বিক্রিয়া, এটাকে জারণ অর্ধ বিক্রিয়া বলা হয় কেন? গ্যালভানিক কোষের মধ্যে দুইটা পাত্রের মধ্যে অর্ধেক অর্ধেক বিক্রিয়া ঘটে। যেমন এখানে জিঙ্ক দণ্ড থেকে জিঙ্ক পরমাণু যে ইলেকট্রনটা ছেড়ে দিল, এখানে অর্ধেক বিক্রিয়া সম্পন্ন হচ্ছে। এই ছেড়ে দেওয়া ইলেকট্রনটা যদি কপার দণ্ড গ্রহণ না করে, তাহলে এটা বিক্রিয়াটা সম্পূর্ণ হবে না। তো এই কপার দণ্ডে যাওয়ার কারণে এই কপার দণ্ডের মাধ্যমে কপার 2+ আয়নগুলো ইলেকট্রন গ্রহণ করছে, তেমন বিজারণ করছে। তাহলে এই পাত্রে তোমার অর্ধেক বিক্রিয়া, এই পাত্রে অর্ধেক বিক্রিয়া। এই পাত্রে যে বিক্রিয়াটা ঘটছে সেটা হচ্ছে জারণ বিক্রিয়া, এই পাত্রে যে বিক্রিয়াটা ঘটছে সেটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। এই জন্য আমরা এটাকে বলবো অর্ধ জারণ বিক্রিয়া, অর্ধ বিজারণ বিক্রিয়া, ঠিক আছে। বা অ্যানোড জারণ অর্ধ বিক্রিয়া। অ্যানোড জারণ অর্ধ বিক্রিয়াতে কি হবে? অ্যানোড জারণ অর্ধ বিক্রিয়াতে জিঙ্ক পরমাণুগুলো দণ্ড থেকে ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক ক্যাটায়ন উৎপন্ন করবে, এবং ক্যাথোড বিজারণ অর্ধ বিক্রিয়া কি করবে? ক্যাথোড বিজারণ অর্ধ বিক্রিয়া, ক্যাথোড বিজারণ অর্ধ বিক্রিয়া কি হবে? এই কপার 2+ আয়নগুলো জিঙ্কের ছেড়ে দেওয়া এই দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপার পরমাণু সৃষ্টি করবে, ঠিক আছে। যদি আমরা টোটাল রিঅ্যাকশনটা লিখি তাহলে কি হবে? টোটাল রিঅ্যাকশন বা সমগ্র বিক্রিয়া, টোটাল রিঅ্যাকশনটা কি দাঁড়াচ্ছে? এখানে জিঙ্ক প্লাস কপার 2+ আয়ন, আর এখানে কি থাকছে? জিঙ্ক 2+ কপার, ঠিক আছে। তাহলে টোটাল রিঅ্যাকশন আমরা দেখতে পাচ্ছি জিঙ্ক কপার 2+, জিঙ্ক 2+ কপার। এটা হচ্ছে টোটাল গ্যালভানিক কোষের তোমার বিক্রিয়াটা, গ্যালভানিক কোষের টোটাল বিক্রিয়া, গ্যালভানিক কোষের গঠনটা। তাহলে এখানে দেখো, আমরা এখানে চিত্র লিখতে পারি গ্যালভানিক কোষ। চিত্র কি? গ্যালভানিক কোষ। গ্যালভানিক কোষের মধ্যে লবণ সেতুর ভূমিকাটা অনেক বেশি। কি করে? লবণ সেতু দুই পাত্রের মধ্যে আয়নের সমতা বজায় রাখবে। লবণ সেতুর কারণে এই গ্যালভানিক কোষের মধ্যে বিক্রিয়াটা চলমান থাকবে, ফলে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হবে এবং আমরা এখানে রাসায়নিক বিক্রিয়া চালিয়ে যেতে থাকবো, ঠিক আছে। এই লবণ সেতু দুই পাত্রের মধ্যে আয়নের সমতা বিধান করবে। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে জারণ, এখানে বিজারণ। তাহলে আমরা বলতেই পারি টোটাল গ্যালভানিক কোষে যে বিক্রিয়াটা হয় এটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। কি বিক্রিয়া? জারণ বিজারণ বিক্রিয়া। বলি গ্যালভানিক কোষ, তড়িৎ বিশ্লেষ্য কোষ। গ্যালভানিক কোষ হচ্ছে যে যন্ত্রে রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে পরিণত করা হয় সেটা গ্যালভানিক কোষ। আর তড়িৎ বিশ্লেষ্য কোষ হচ্ছে যে কোষে বাইরে থেকে ব্যাটারি বা বিদ্যুৎ উৎসের সাহায্যে বিদ্যুৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করা হয়, সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। গ্যালভানিক কোষে অ্যানোড তড়িৎদ্বার হয় ঋণাত্মক, ক্যাথোড তড়িৎদ্বার হয় ধনাত্মক। আর তড়িৎ বিশ্লেষ্য কোষে অ্যানোড তড়িৎদ্বার হয় ধনাত্মক, ক্যাথোড তড়িৎদ্বার হয় ঋণাত্মক, ঠিক আছে। গ্যালভানিক কোষ এবং তড়িৎ বিশ্লেষ্য কোষের একটা মেইন পার্থক্য হলো গ্যালভানিক কোষ দুই প্রকোষ্ঠ বিশিষ্ট, মানে দুইটি ভিন্ন পাত্রে ঘটাতে হয়, আর তড়িৎ বিশ্লেষ্য কোষ একই পাত্রে ঘটানো সম্ভব হয়ে থাকে। এরপরে দেখো তড়িৎ বিশ্লেষ্য কোষের মধ্যে তোমার একটা তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করা হয়, আর গ্যালভানিক কোষের মধ্যে একাধিক তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করতে হয়, ঠিক আছে। এখন দেখো
কোনো মৌল বা যৌগ উৎপাদন, ইলেকট্রোপ্লেটিং, ধাতু বিশোধন প্রভৃতি কাজে তড়িৎ বিশ্লেষ্য কোষ ব্যবহার করা হয়। আর গ্যালভানিক কোষটা কি করা হয়? ব্যাটারি তৈরির কাজে, বিদ্যুৎ উৎপাদন কাজে এটা ব্যবহার করা হয়। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, গ্যালভানিক কোষের তড়িৎদ্বার নিয়ে আমরা আলোচনা করব। জিঙ্ক 2+, জিঙ্ক 2+, এর মাঝখানে একটা খাড়া দাগ দিব, এটা দেবো জিঙ্ক দণ্ড। আবার কপার খাড়া দাগ, কপার 2+, এটা দেবো কপার দণ্ড, কপার তড়িৎদ্বার। এখন একটা সক্রিয়তা সিরিজ আছে, ওই সক্রিয়তা সিরিজের ভিত্তিতে আমরা বুঝতে পারবো কোন দণ্ডগুলো অ্যানোড, কোন দণ্ডগুলো ক্যাথোড হিসেবে কাজ করবে। টিন, lead, hydrogen, copper, silver, gold। এখন এই যে আমরা যে আয়নগুলো ব্যবহার করলাম, এইগুলোর সাথে যদি আমরা ধাতব দণ্ড, এই সলিউশনগুলোতে আমরা ধাতব দণ্ড যদি বসিয়ে দিই, তাহলে এগুলো তড়িৎদ্বার হয়ে যাবে। ঠিক আছে, এই সিরিজের উপরের মৌলগুলো যদি আমরা ব্যবহার করি, উপরের মৌলগুলো তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করলে এগুলো হবে কি? এগুলো হবে অ্যানোড। আর নিচের মৌলগুলা তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করলে এগুলো পাবো কি? ক্যাথোড। ঠিক আছে, সক্রিয়তা সিরিজের উপরের মৌলগুলো অ্যানোড, নিচের মৌলগুলো ক্যাথোড হিসেবে কাজ করে। এখন আমরা যদি তড়িৎদ্বার বানাতে চাই, এটার সাথে একটা খাড়া দাগ দিয়ে কী করলাম? লিথিয়াম, তাহলে এটা কি? লিথিয়াম তড়িৎদ্বার হয়ে গেল। পটাশিয়াম। আচ্ছা, তাহলে এই তড়িৎদ্বারগুলো, এগুলো সবগুলো তড়িৎদ্বার এখন হয়ে গেল। এই তড়িৎদ্বারগুলোর তড়িৎদ্বার, তাহলে আমরা তড়িৎদ্বারের একটা সক্রিয়তা সিরিজও বলতে পারি এটাকে। তাহলে এই উপরের তড়িৎদ্বারগুলো অ্যানোড হিসেবে কাজ করবে, আর নিচেরগুলা ক্যাথোড। কেমন? উপরেরগুলা অ্যানোড, নিচেরগুলা ক্যাথোড হিসেবে কাজ করবে। সাপোজ মনে করো তোমাকে বললাম যে, ঠিক আছে, আমরা সিলভার নাইট্রেট দ্রবণ নিলাম, এবারে কি নিলাম? মনে করো জিঙ্ক সালফেট দ্রবণ নিলাম। তাহলে এই দুটার মধ্যে অ্যানোড ও ক্যাথোড কোনটা ধরবো? জিঙ্ক হবে অ্যানোড, সিলভার হবে ক্যাথোড। ঠিক আছে, তাহলে জিঙ্ক হবে কি? অ্যানোড রিঅ্যাকশন হবে, জিঙ্ক 2টা ইলেকট্রন ছেড়ে দিবে, আর ক্যাথোড হিসেবে কাজ করবে তোমার সিলভার কি করবে? 2টা সিলভার আয়ন ওই 2টা ইলেকট্রন গ্রহণ করে সিলভার পরমাণুতে পরিণত হবে। তার মানে আমি বলতে চাচ্ছি, নিচের সক্রিয়তা সিরিজের বা এই তড়িৎদ্বার সক্রিয়তা সিরিজের, এখানে দেখো এই নিচের তড়িৎদ্বারগুলা ক্যাথোড হিসেবে কাজ করবে, উপরের তড়িৎদ্বারগুলা অ্যানোড হিসেবে কাজ করবে। তুমি এখান থেকে যে কোনো দুইটা নিয়ে নিজেই গ্যালভানিক কোষ তৈরি করতে পারবে। কেমন? প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আলোচনা করব ড্রাই সেল। ড্রাই সেলটা হচ্ছে আমাদের রিমোট কন্ট্রোলে যে ব্যাটারি ব্যবহার করি, দেওয়াল ঘড়িতে যে ছোট্ট পেন্সিল ব্যাটারি ব্যবহার করি, এগুলোকে বলা হয় ড্রাই সেল। আমরা এগুলো নিয়ে, এটার ঘটনা নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে, আমরা একটা জিঙ্কের কৌটা নিব, জিঙ্কের কৌটার মধ্যে একটা কার্বন দণ্ড প্রবেশ করাবো। এই কার্বন দণ্ডের চারদিকে কার্বন গুঁড়া, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড, পাতিত পানির কাই পেস্ট আকারে চারদিকে দিয়ে দিব, এবং সম্পূর্ণ পাত্রটাকে জিঙ্কের পাত দিয়ে ঢেকে দিব, এবং উপরে জিঙ্কের একটা টুপি পরাই দেব। ঠিক আছে, এখানে জিঙ্কের পাত অ্যানোড প্রান্ত হিসেবে কাজ করবে, আর কার্বন দণ্ড গ্রাফাইট যেটা আর কি, সেটা ক্যাথোড হিসেবে কাজ করবে। কেমন? এখন দেখো, এই অ্যানোডে কি বিক্রিয়াটা হয়? অ্যানোড বিক্রিয়া। অ্যানোড বিক্রিয়াতে জিঙ্ক কি করে? জিঙ্ক 2টা ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক প্লাস আয়ন উৎপন্ন করে। আর ক্যাথোডে কি বিক্রিয়াটা হয়? ক্যাথোড বিক্রিয়া, এই যে আমরা যে এখানে বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার করেছি, এইগুলো দেখো আয়নিত হয়ে এখানে কি হচ্ছে? 2টা অ্যামোনিয়াম আয়ন, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড 2টা ইলেকট্রন গ্রহণ করে। ঠিক আছে, 2টা অ্যামোনিয়া, ম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড
ম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড। ঠিক আছে, তাহলে সামগ্রিক কোষ বিক্রিয়া কি দাঁড়ায়? সামগ্রিক কোষ বিক্রিয়া এটা দ্বারা এখানে জিঙ্ক আছে, জিঙ্ক প্লাস 2 অ্যামোনিয়াম আয়ন ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ইকুয়াল টু জিঙ্ক 2 প্লাস 2 অ্যামোনিয়া প্লাস ম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড প্লাস পানি উৎপন্ন হবে। এটা হচ্ছে ড্রাই সেল বা শুষ্ককোষের টোটাল বিক্রিয়াটা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এটা খুবই তড়িৎ রাসায়নিক কোষের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ আছে। ঠিক আছে, যেমন মনে করো যে আমাদের যত মোবাইল ফোন আছে সবগুলোতে একটা ব্যাটারি আছে। তারপরে আমরা যে ডায়াবেটিক মাপতে যাই ওইখানেও কি হয়, একটা মানে ডিভাইস দিয়ে থাকে, ওই চিপের মধ্যে আমরা কি করি, আমাদের ইয়ে দিই, একটু ব্লাড দিয়ে দিই, ব্লাডটা তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কাজ করে। আর ওইখানে তোমার একটা মনিটর আছে, ওইখানে কি হবে, ডিজিট উঠে যাবে, আমাদের ডায়াবেটিসের পরিমাণ নির্ণয় করা যাবে। এরপরে আমরা ব্যাটারি ব্যবহার করার পরে বাইরে ফেলে দেওয়ার পরে এই ব্যাটারিগুলোতে ভারী ধাতু থাকে। এই ভারী ধাতুগুলো যেমন মনে করো মার্কারি, ক্যাডমিয়াম, এইগুলো কি করে আমাদের পরিবেশের জন্য অনেক ক্ষতির কারণ হয়ে যায়। নিউক্লিয়ার বিক্রিয়া। নিউক্লিয়ার বিক্রিয়াটা কি? নিউক্লিয়ার বিক্রিয়া হলো যে বিক্রিয়ায়, নিউক্লিয়ার বিক্রিয়াগুলো মূলত পরমাণুর কেন্দ্রে ঘটবে। যদি এটা পরমাণু হয়, এই পরমাণুর নিউক্লিয়াসের সাথে সম্পর্কিত, এই জন্য এটাকে নিউক্লিয়ার বিক্রিয়া বলা হয়। নিউক্লিয়ার বিক্রিয়া হলো যে বিক্রিয়ায় একটা বড় নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট নিউক্লিয়াস বিশিষ্ট পরমাণুতে পরিণত হয় এবং প্রচুর শক্তি উৎপন্ন হয়, অথবা অসংখ্য ছোট ছোট নিউক্লিয়াস বিশিষ্ট পরমাণু একত্রে যুক্ত হয়ে প্রচুর একটা বড় নিউক্লিয়াস উৎপন্ন করে এবং প্রচুর শক্তি উৎপন্ন করে, তাকে বলা হয় নিউক্লিয়ার বিক্রিয়া। ঠিক আছে, নিউক্লিয়ার বিক্রিয়াটা দুই প্রকার, একটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন আর একটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। একটা নিউক্লিয়ার ফিশন, নিউক্লিয়ার ফিশন, আরেকটা হচ্ছে কি নিউক্লিয়ার ফিউশন। নিউক্লিয়ার ফিউশন, নিউক্লিয়ার ফিশন এটাকে নিউক্লিয়ার বিভাজন বিক্রিয়া বলা হয়। এটাকে নিউক্লিয়ার বিভাজন বিক্রিয়া বলা হয়। ঠিক আছে, নিউক্লিয়ার বিভাজন। নিউক্লিয়ার ফিউশন এটাকে নিউক্লিয়ার সংযোজন বিক্রিয়া বলা হয়। নিউক্লিয়ার সংযোজন। ঠিক আছে, তাহলে দেখো নিউক্লিয়ার ফিশন বিক্রিয়াটিকে, নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া হলো বিক্রিয়া। নিউক্লিয়ার ফিশন, ফিশন মানে বিভাজন। তাহলে যে নিউক্লিয়ার বিক্রিয়ায় একটি বড় নিউক্লিয়াস বিশিষ্ট মৌলকে একটা ক্ষুদ্র কণা দ্বারা আঘাত করলে এটা কি করবে, এটা বিভক্ত হয়ে ছোট ছোট নিউক্লিয়াস বিশিষ্ট পরমাণুতে পরিণত হবে, সেটাকে বলা হয় নিউক্লিয়ার বিক্রিয়া। যেমন দেখো ইউরেনিয়াম 92 235, আমরা যদি এটাকে নিউটন কণা দ্বারা আঘাত করি তাহলে কি হচ্ছে, এখানে বেরিয়াম দুইটা নিউক্লিয়াস উৎপন্ন হবে, বেরিয়াম 56 141। তারপরে দেখো ক্রিপ্টন 36 92 এবং 3টা নিউটন কণা উৎপন্ন হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নিউক্লিয়ার বিক্রিয়ায় একটি বড় নিউক্লিয়াস বিশিষ্ট মৌল বিভক্ত হয়ে একাধিক ছোট ছোট নিউক্লিয়াস বিশিষ্ট পরমাণুতে পরিণত হয়, তাকে বলা হয় নিউক্লিয়ার বিক্রিয়া। এখানে দেখো যে 3টা নিউটন কণা উৎপন্ন হলো, এই নিউটন কণা আবার 3টা ইউরেনিয়াম কণাকে আঘাত করবে। ইয়েস, এই নিউক্লিয়ার বিক্রিয়াকে বলা হয় নিউক্লিয়ার চেইন বিক্রিয়া। নিউক্লিয়ার চেইন বিক্রিয়া, চেইন বিক্রিয়া হলো যে রাসায়নিক বিক্রিয়া একবার শুরু করলে তাকে চালনা করার জন্য, তাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাইরে থেকে কোনো বিক্রিয়ক বা শক্তি প্রয়োগ করতে হবে না, এটা অটোমেটিক চলতে থাকবে, সেটা হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া। মনে করতে পারো কত ভয়ঙ্কর বিক্রিয়া। নিউক্লিয়ার বিক্রিয়া যদি একবার শুরু হয় সেটা কি করবে, এটা সবসময় চলতেই থাকবে।
কেমন? এই নিউক্লিয়ার বিক্রিয়ার একটা ভয়ঙ্কর অবস্থা আমরা দেখেছিলাম তোমার বিশ্বযুদ্ধের সময়। কি করেছিল? জাপানের হিরোশিমা নাগাসাকিতে লিটল বয় ফ্যাট বয় নামে দুইটা এই পারমাণবিক বোমা নিউক্লিয়ার বিক্রিয়ার কারণে এত শক্তিশালী হয়ে গিয়েছিল, এবং ওইখানে চেইন রিয়াকশনের কারণে ওই এফেক্টটা ওই অঞ্চলে এখনও রয়ে গেছে। এখনও ওইখানে অনেক বধির, কালা, বিভিন্ন টাইপের বাচ্চা জন্মগ্রহণ করে থাকে ওই নিউক্লিয়ার বিক্রিয়ার অ্যাকশনের কারণে। এটা অবশ্যই ভয়ঙ্কর একটা বিক্রিয়া। তাহলে আমরা বুঝতে পারলাম নিউক্লিয়ার বিক্রিয়া হচ্ছে একটা চেইন বিক্রিয়া। হ্যাঁ, আচ্ছা, নিউক্লিয়ার ফিউশন, সংযোজন, যে নিউক্লিয়ার বিক্রিয়ায় একাধিক ছোট ছোট নিউক্লিয়াস বিশিষ্ট মৌল পরস্পরের সাথে যুক্ত হয়ে বড় নিউক্লিয়াস বিশিষ্ট পরমাণুতে পরিণত হবে, তাকে বলা হয় নিউক্লিয়ার ফিউশন বা সংযোজন বিক্রিয়া। দেখো, যদি হাইড্রোজেন ডিউটেরিয়াম ট্রিটিয়াম যুক্ত হবে, হাইড্রোজেনের দুইটা আইসোটোপ ডিউটেরিয়াম ট্রিটিয়াম, এরা পরস্পরের সাথে যুক্ত হয়ে হিলিয়াম নিউক্লিয়াস এবং নিউট্রন কণা এবং প্রচুর শক্তি উৎপন্ন হবে। কি শক্তি উৎপন্ন হবে? প্রচুর শক্তি উৎপন্ন হবে। এই দুইটা বিক্রিয়া, নিউক্লিয়ার বিক্রিয়াগুলোতে প্রচুর শক্তি উৎপন্ন হয়, প্রচুর শক্তি উৎপন্ন হবে। এই শক্তির পরিমাণ হতে পারে 200 মেগা ইলেকট্রোভোল্ট, 200 মেগা ইলেকট্রোভোল্ট। ঠিক আছে, অনেক বিশাল একটা শক্তি এটা। আচ্ছা, এখন দেখো, তাহলে এই নিউক্লিয়ার বিক্রিয়াগুলো যখন ঘটবে তাহলে এটা অবশ্যই একটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে। এই জন্যই রাশিয়ার চেরনোবিল নামক স্থানে এই নিউক্লিয়ার বিক্রিয়া এক বিস্ফোরণ ঘটেছিল। ঠিক আছে, ফলে এখানে কয়েকশো কিলোমিটারের মধ্যে অনেক প্রাণীদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। এই জন্য নিউক্লিয়ার বিক্রিয়াগুলো একটা কি করা হয়, শক্তিশালী শক্ত পাত্রের মধ্যে ঘটানো হয়, যাতে এটা সহজে বাইরে বেরিয়ে না যেতে পারে। তাহলে এটা কি হবে, পরিবেশের জন্য ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। ঠিক আছে, এই নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে আমরা অনেক বেশি পরিমাণ বিদ্যুৎ শক্তি উৎপন্ন, যেখানে প্রচুর পরিমাণ কয়লা পোড়ানোর পর আমরা যে পরিমাণ বিদ্যুৎ শক্তি পাবো, সেখানে 100 গ্রাম ইউরেনিয়াম থেকে প্রচুর শক্তি পাওয়া যায়। সুতরাং ওই সকল দেশ বেশি ধনী যে সকল দেশে ইউরেনিয়াম সমৃদ্ধ, ইউরেনিয়াম প্রচুর পরিমাণে আছে। তো আজকের লেকচারের মধ্য দিয়ে আমাদের এই রসায়ন শক্তির চ্যাপ্টারটা শেষ হচ্ছে। তোমরা আশা করি এই চ্যাপ্টারের মেইন বইটা ভালো করে পড়বে এবং আমার ক্লাসগুলো দেখে তোমরা স্টাডি করবে। ইনশাল্লাহ আশা করি তোমরা অনেক ভালো কিছু করতে পারবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের জন্য আমার ক্লাস এখানে রাখছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।